ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হামাস, হিজবুল্লাহ পুরোদমে যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল। এরপর জানাবো আমেরিকাকে তুলোধনো করল ইরান। এদিকে ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। আরও জানিয়ে দিব জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার। এরপর জানাবো গাজা যুদ্ধে ৬০ জন আত্মীয় হারিয়েছেন ইসমাইল হানিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে আরও এগিয়ে গেল ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবাননে হামলার ভয়াবহ পরিণতি জানালেন ইসরায়েলি জেনারেল। ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধের জেরে উত্তপ্ত হচ্ছে দেশটির সঙ্গে লেবাননের সম্পর্ক। দফায় দফায় দুপক্ষের মধ্যে পাল্টা হামলা ঘটনা ঘটে চলেছে, ফলে আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। এমন পরিস্থিতিতে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ওপর হামলার ভয়াবহ পরিণতি জানিয়েছেন ইসরায়েলের মেজর জেনারেল অব আইজাক ব্রিগ। আজ জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের ওই জেনারেল দেশটির মারিফ পত্রিকায় লেখা সর্বশেষ কলামে তিনি পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। আইজাক ব্রিগ বলেছেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করা উদ্যোগ নেওয়া হবে, আত্মহত্যা বা ধ্বংস করা ইসরায়েলকে। তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বসতিগুলো গুড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে। আইজাক ব্রিগ বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে। ড্রোন মোকাবেলা ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে স্বীকার গ্রহণের আহ্বান জানিয়েছে। ব্রিগ নিজের বক্তব্যে এই বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। আমেরিকাকে তুলোধনো করলেন ইরানের স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য অবিলম্বে সম্পূর্ণ ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি। আমির সাইদ ইরাভানি আরও বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে মার্কিন সেনারা আল নুসরার মতো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে। এর পাশাপাশি মার্কিন সেনারা সিরিয়ার জনগণের তেল এবং অন্যান্য সম্পদ লুট করছে। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বলেছেন। মধ্যপ্রাচ্য ও সিরিয়ার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে গতকাল আলোচনা হয়। ইরানের প্রতিনিধি বলেন, সিরিয়া থেকে সম্পূর্ণভাবে ঝুঁকির দূর না হওয়া পর্যন্ত সন্ত্রাসবাদ বিরোধী লড়াই অবশ্যই অব্যাহত রাখতে হবে। এ সময় সিরিয়ার সাধারণ জনগণের জীবনের নিরাপত্তা রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল মাঝে মধ্যেই জাগ্রাসন চালাচ্ছে, তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের প্রতিনিধি। এছাড়া গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েল যে দখলদারিত্ব কায়েম করে রেখেছে তারও কঠোর নিন্দা জানিয়েছেন আমির সাইদ ইরাভানি। ইসরায়েলের সামরিক অভ্যুত্থানের শঙ্কা নেতানিয়াহুর স্ত্রীর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৩৭,০০০-এর বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ। এর সঙ্গে দিনে দিনে বাড়ছে গাজায় যুদ্ধবন্ধের বৈশ্বিক চাপ। এমন অবস্থায় অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলি সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন। আর এই অভিযোগ তুলেছেন নেতানিয়াহুর স্ত্রী। গতকাল রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করেছেন। গত সপ্তাহে গাজা উপত্যকায় বন্দী থাকা ইসরায়েলিদের বেশ কয়েকটি পরিবারের সাথে বৈঠকের সময় এই অভিযোগ করা হয় বলে গতকাল হারেস পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদপত্রে সারা নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী আমার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাতে চাইছে। এমন সময় কিছু পরিবারের সদস্যরা তাকে বাধা দেন। তারা পরামর্শ দেন, নেতানিয়াহু সারা ইসরায়েলি সামরিক বাহিনীকে অবশেষের দাবি করতে পারেন না। আর কখন নেতানিয়াহুর স্ত্রী তার বক্তব্য সুস্পষ্ট করেন এবং বলেন, তার অবিশ্বাস শুধুমাত্র সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের জন্য প্রযোজ্য, সম্পূর্ণরূপে আইডিএফ এর তথা সেনাবাহিনীর জন্য নয়। এ সময় তিনি একাধিকবার জোর দিয়ে বলেছেন, সেনাবাহিনী একটি অভ্যুত্থান মনস্থ করতে চায়। অবশ্য সারা নেতানিয়াহু তার পরিবারের একমাত্র ব্যক্তি নন যিনি সামরিক নেতাদের বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র অভিযোগ করেছেন। তার ছেলে ইয়ার নেতানিয়াহু চলতি মাসে একই ধরনের অভিযোগ করেছিলেন। গাজায় মূলত অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অনবরত এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনের হামলা, দাবি রাশিয়ার। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ভেলিকা জানামাঙ্গায় অবস্থিত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এই হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির একটি রেডিয়েশন কন্ট্রোল পোস্ট ধ্বংস হয়েছে। আজ এমন দাবি করেছে বিদ্যুৎ কেন্দ্রটির রুশ ব্যবস্থাপনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। রুশ ম্যানেজমেন্টের টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলা হয়েছে, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিশেষজ্ঞরা এলাকার বিকিরণ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। বিকিরণের এই মাত্রা নিরাপদ মাত্রা অতিক্রম করেনি বলেও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যও পাওয়া যায়নি। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম দিনগুলোতে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দখল করেছিল রাশিয়ার সেনারা। এরপর থেকে কেন্দ্রটির চারপাশে নিরাপত্তা বিপন্ন করার জন্য নিয়মিতভাবে একে অপরকে দোষারোপ করে আসছে মস্কো ও কিয়েভ। গাজা যুদ্ধে 60 জন আত্মীয় হারিয়েছেন হানিয়া। গতকাল উত্তর গাজার আল শাতি শরণার্থী শিবিরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় তার বোনসহ 10 জন নিহত হয়েছেন। গাজার জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিমান হামলায় 10 জন শহীদ হয়েছেন। তাদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহারা হানিয়াও রয়েছেন। কয়েকজনের মরদেহ এখনো বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। মরদেহগুলো বের করে আনার মতো সরঞ্জাম আমাদের কাছে নেই। খবর আল জাজিরার। এর আগে ঈদ উল ফিতরের দিন আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার পথে গাজা ইসরায়েলের বিমান হামলায় হানিয়ার 3 ছেলে ও 4 নাতি-নাতনি নিহত হন। গত 7 অক্টোবর গাজা ইসরায়েলের হামলা শুরুর পর থেকে 60 আত্মীয় স্বজন হারিয়েছেন হানিয়া। গাজা যুদ্ধে ইসরায়েলিয়া বারবার হানিয়ার পরিবারকে টার্গেট করে হামলা চালিয়ে আসছে। 2006 সালে অনুষ্ঠিত আইন পরিষদের নির্বাচনে হামাস জয়লাভের পর প্রধানমন্ত্রী হন ইসমাইল হানিয়া। ফাতাহ হামাস দ্বন্দ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে 2007 সালের 14 জুন রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তাকে পদচ্যুত করেন, কিন্তু ইসমাইল হানিয়া সেই আদেশ অমান্য করে গাজায় প্রধানমন্ত্রিত্ব করতে থাকেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে ইউক্রেনের সঙ্গে ব্রাসেলসের আনুষ্ঠানিক আলোচনা শুরু হচ্ছে। রাশিয়ার হামলার মাঝেই কিছু সংস্কার শুরু করে 2030 সালের আগেই সব পূর্বশর্ত পূরণ করতে চায় দেশটি। প্রায় 2.5 বছর ধরে রাশিয়ার হামলা মোকাবেলা করে চলেছে ইউক্রেন। সেই দেশের সরকার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণ করতে আগে থেকেই পশ্চিমা বিশ্বের সঙ্গে সমন্বয় করে চলেছে। সামরিক জোট ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার লক্ষ্য স্থির করেছে ইউক্রেন। নিজস্ব ভূখণ্ডের একটা উল্লেখযোগ্য অংশ রাশিয়া দখলে থাকায় এখনো ন্যাটো সদস্য হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ইউরোপীয় ইউনিয়ন সদস্য হওয়ার পথে যথেষ্ট দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশটি। 2022 সালে ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরুর পরেই ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আবেদন করেছিল। গতকাল ইউরোপীয় ইউনিয়ন কমিশন ইউক্রেন ও মলদোভার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের 3 দেশ লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া আগে ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়েছে। এবার আরও 2টি দেশে সে আবেদনের ভিত্তিতে জটিল প্রক্রিয়া শুরু হচ্ছে। 2023 সালে ডিসেম্বর মাসে জর্জিয়াও প্রার্থী হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দলে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সিনিগাল বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দিনটিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ ইউরোপ ও সব ইউরোপীয় দেশের অভিন্ন পথ থেকে ইউক্রেন কখনো বিস্তৃত হবে না। ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এই সিদ্ধান্তকে ইউক্রেন, মলদোভা ও ইউরোপীয় ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত ভালো খবর হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, চ্যালেঞ্জ সত্ত্বেও সেই প্রক্রিয়ার সূচকে ভরা। আবেদন থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়নের যোগদানের লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরুর প্রক্রিয়া যথেষ্ট দ্রুত গতিতে গেলেও মূল আলোচনা বহু বছর ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডের দিকে এগোতে ইউক্রেনকে এখনও অনেক সংস্কার চালাতে হবে। কঠিন সেই প্রক্রিয়া সাফল্যের ওপর পুনঃ সদস্যপদ নির্ভর করবে।